নির্বাচনী প্রচারে সারা দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। যেখানেই যাচ্ছেন সেখানেই পাচ্ছেন বিপুল সাড়া। দেশের প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের হাবভাবেও ফুটে উঠছে তারেক রহমানকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে। সেই চিত্র উঠে এসেছে সাম্প্রতিক জরিপেও। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে, দেশের মানুষের বড় একটি অংশ মনে করছেন বিএনপির চেয়ারম্যানের চেয়ারে বসাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বুলেট প্রুফ গাড়ি থেকে হেলিকপ্টার, সব মাধ্যমেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন তারেক রহমান। দক্ষ পিআর টিম মুখিয়ে আছে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারে। কোনো সুযোগই চুল পরিমাণও ছাড়ছেন না তারা। এরই মধ্যে আকাশের চাঁদ হয়ে ধরা দিয়েছে নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স স্ট্যাটাস। জামায়াত যদিও বলছে হ্যাক হয়েছিল আমিরের এক্স, কিন্তু বিএনপি এর চূড়ান্ত সুযোগ নিতে ছাড়েনি। ফলে এই মুহূর্তে প্রচারণার দৌড়ে এগিয়ে গেছে বিএনপি। জরিপও কথা বলছে একই টোনে। রাজনীতির মাঠে হাওয়া বদলাতে সময় লাগে না, আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরো সত্য। ক্যালেন্ডারের পাতায় আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৬। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দিন ৮ বাকি। মাঠে চলছে বল দখলের চূড়ান্ত লড়াইয়ের মধ্যেই দিন কয়েক আগে ইনোভেশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পালস সার্ভে যেন বোমা ফাটালো। জরিপের ফলাফল বলছে, দেশের ৪৭.৬% মানুষ মনে করছেন তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে যখন এই জরিপের ফলাফল প্রকাশ করা হচ্ছিল, তখন বাইরের রাজনৈতিক উত্তাপের সঙ্গে ভেতরের তথ্যের উত্তাপ মিলেমিশে একাকার। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির সমর্থন যে জ্যামিতিক হারে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে গত কয়েক মাসে তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার প্রয়াণ এবং দলের হাইকমান্ডের সুচতুর কৌশল বিএনপিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা এখন একক আধিপত্যের স্বপ্ন দেখছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। অথচ রাজনীতির দাবা খেলায় সব গুটি কিন্তু বিএনপির পক্ষে ছিল না। খুব বেশি দিন আগের কথা নয়, যখন মাঠের সমীকরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। কিছুদিন আগের এক জরিপে দেখা গিয়েছিল, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি জোটবদ্ধ হয়ে জনপ্রিয়তার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। তরুণ ভোটার এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর একটি বড় অংশ এই নতুন জোটের দিকে ঝুঁকেছিল। তখন মনে হচ্ছিল এবারের নির্বাচন হবে হাড্ডাহাড্ডি, আর ক্ষমতার মসনদ বিএনপির জন্য কুসুমাস্তীর্ণ হবে না। কিন্তু রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল। সেই এগিয়ে থাকা জোটের জনপ্রিয়তা কেন হুট করে থমকে গেল? বিশ্লেষকরা বলছেন, এনসিপির সঙ্গে জোট বাঁধার পর জামায়াতের নিজস্ব ভোট ব্যাংকে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া নারী নেতৃত্ব এবং কর্মসংস্থান নিয়ে জামায়াত আমিরের কথিত এক্স স্ট্যাটাস, যা পরে হ্যাকড হয়েছে বলে দাবি করা হয়, তা নিয়ে বিএনপির সাইবার উইং এবং পিআর টিম যে ঝড় তুলেছে, তাতে জনমতের পাল্লা বিএনপির দিকে হেলে পড়েছে বলে মনে হয়। এই একই ঘটনাতেই দোদুল্যমান মধ্যবিত্ত ভোটাররা যারা জামায়াত এনসিপি জোটের দিকে ঝুঁকেছিলেন, তারা আবার ইউটার্ন নিয়ে বিএনপির পতাকা তলে ফিরেছেন, এমনটা আভাস পাওয়া যায়। ইনোভেশন কনসাল্টিং এর জরিপের গভীরে গেলে দেখা যায়, বিএনপির এই উত্থানের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে সিদ্ধান্তহীন ভোটারদের মন পরিবর্তন। জরিপ বলছে, তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে রায় দিয়েছেন ৪৭% বেশি মানুষ। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ২২.৫% মানুষ। এই ব্যবধানটা বিশাল। আর কৌতূহলোদ্দীপক বিষয় হলো, ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন মাত্র ২.৭% মানুষ। আর ২২.২% মানুষ এখনো জানেন না কে হবেন প্রধানমন্ত্রী। তবে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ারের বক্তব্যে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। আগের রাউন্ডগুলোতে যারা জামায়াত বা এনসিপির পক্ষে ছিলেন, তাদের একটি উল্লেখযোগ্য অংশ এখন বিএনপির দিকে শিফট করেছেন। অর্থাৎ জোটের রাজনীতি জামায়াতের জন্য যতটা না সুফল বয়ে এনেছে, তার চেয়ে বেশি ভোট ট্রান্সফার করেছে বিএনপির বাক্সে। মাঠের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন ছিল, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে?
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে নির্বাচন ও নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের সমর্থকরা এখন রাজনৈতিক এতিম। কিন্তু ভোট তো আর উধাও হয়ে যায় না। পেপসের জরিপ বলছে এক সময়ের কট্টর আওয়ামী লীগ সমর্থক বা ভোটারদের প্রায় 32.9% এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা ভাবছেন। এটা রাজনীতিতে এক বড় ধরনের প্যারাডাইম শিফট। এক সময়ের সাপে নেউলে সম্পর্ক থাকা দুই দলের কর্মী সমর্থকদের এই মেরুকরণ বিস্ময়কর। অন্যদিকে মাত্র 13.2% আওয়ামী লীগ ভোটার জামায়াতকে বেছে নিতে পারেন বলে জানিয়েছেন, আর 41.3% এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এই সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীনরাই নির্বাচনের দিন শেষ ট্রাম্প কার্ড হতে পারেন। তবে বিশ্লেষকরা মনে করছেন জামায়াত ভীতি এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আওয়ামী লীগের তৃণমূলের একটি বড় অংশ কৌশলগত কারণেই বিএনপির ধানের শীষে সিল মারাটাকে মন্দের ভালো হিসেবে বেছে নিতে পারেন। তারেক রহমানের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়েও কথা বলতে হয়। তিনি যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তা রীতিমতো কর্পোরেট লেভেলের পেশাদারিত্বের ছাপ রাখছে। বুলেট প্রুফ গাড়ি আর হেলিকপ্টারে চড়ে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াচ্ছেন। তার প্রতিটি জনসভা জনসমুদ্রে পরিণত হচ্ছে। বিএনপির পিআর টিম প্রতিটি মুহূর্তকে কাজে লাগাচ্ছেন। প্রতিপক্ষ যখনই কোনো ভুল করছে বিএনপি সেটাকে লুফে নিচ্ছে। জামায়াত আমিরের এই বিতর্কিত টুইট বা স্ট্যাটাস ইস্যুটিকে তারা যেভাবে নারীদের সেন্টিমেন্টের সঙ্গে জুড়ে দিয়ে ক্যাম্পেইন চালিয়েছে তা ছিল মাস্টার স্ট্রোক। এর ফলে শহুরে শিক্ষিত নারী ভোটার এবং প্রগতিশীল অংশের ভোট যা জামায়াতের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল তা পুরোপুরি বিএনপির দিকে ঘুরে গেছে। জরিপেও দেখা যাচ্ছে এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ীর প্রশ্নে 52.9% উত্তরদাতা মনে করেন তাদের এলাকায় বিএনপি প্রার্থী জিতবে। রাউন্ড 2 এর তুলনায় এই হার 7.5% বেড়েছে, যা প্রমাণ করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপি কতটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে শুধু এমপি নির্বাচনই হবে না, হবে সংবিধান সংস্কারের গণভোটও। জুলাই সনদের আলোকে সংবিধানের আমূল পরিবর্তনের এই উদ্যোগে জনগণের সাড়া কেমন? জরিপ বলছে উত্তরদাতাদের প্রায় 60% গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পক্ষে মত দিয়েছেন। 22% মানুষ এ বিষয়ে এখনো অন্ধকারে বা জানেন না। এই গণভোটের বিষয়টিও নির্বাচনের মোড় ঘোরানোর একটি অনুষঙ্গ। বিএনপি তাদের ইশতেহারে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা দিয়েছিল তার সঙ্গে জুলাই সনদের অনেক মিল থাকায় সংস্কারকামী তরুণদের ভোটও বিএনপির দিকে ঝুঁকছে। জামায়াত ও এনসিপি জোট সংস্কারের কথা বললেও ভোটাররা মনে করছেন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা এই মুহূর্তে বিএনপিরই বেশি আছে। অনিশ্চয়তার চেয়ে অভিজ্ঞতার উপরই বাজি ধরতে চাইছে সাধারণ মানুষ। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। সারা দেশের 64 জেলার গ্রাম এবং শহরের 5147 জন মানুষের উপরে চালানো এই জরিপ যদি বাস্তবের প্রতিচ্ছবি হয় তবে ফলাফল একরকম লিখেই রাখা যায়। জরিপের তথ্য মতে বিএনপি 52.8% ভোট পেতে পারে, যেখানে জামায়াত এবং তাদের জোটের ভাগে জুটতে পারে 31% ভোট। এই ব্যবধান ঘুচিয়ে শেষ মুহূর্তে জামায়াত এনসিপি জোটের পক্ষে বাজি উল্টে দেওয়াটা প্রায় অসম্ভব, বিশেষ করে যখন সিদ্ধান্তহীন ভোটারদের 26.6%ই এখন বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন। জামায়াতের ভোট ব্যাংকে অস্থিরতা, এনসিপির সঙ্গে জোট নিয়ে তৃণমূলের কর্মীদের ধোঁয়াশা এবং আওয়ামী লীগের এন্টি জামায়াত জোটের কৌশলগত শিফটিং সব মিলিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথটা প্রশস্ত হয়ে গেছে বলেই মনে হচ্ছে। এখন দেখার বিষয় 12 ফেব্রুয়ারি ব্যালট বাক্সে এই জরিপের প্রতিফলন ঠিক কতটা ঘটে, নাকি শেষ মুহূর্তে অপেক্ষা করছে আরো বড় কোনো নাটকীয়তা। তবে আপাতত হাওয়া ভবনের উত্তরসূরি যে বঙ্গভবন বা গণভবনের দিকে এগিয়ে যাচ্ছেন তা চাউর হয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। দর্শক, জামাত এনসিপি জোটটা কি শেষ পর্যন্ত ভেঙে যেতে পারে? সেরকম সম্ভাবনা কি আপনি দেখেন, কিংবা সেরকম সম্ভাবনা দেখার কিংবা ভাবার কোনো বাস্তবতা কি আছে?
আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এই জোট ভাঙবে, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই দুটো দল আদর্শগতভাবেই এক জায়গায় হয়েছে। এই দুটো দলের শীর্ষ নেতারা, বিশেষ করে এনসিপির শীর্ষ নেতারা, তারা আদর্শগতভাবেই জামাতপন্থী এবং জামাতের সঙ্গে তারা আদর্শগত জোট না বললেও এটা মূলত আদর্শগত জোট। এবং তারা অনেকে বলেন যে ঘরের সন্তান ঘরে ফিরে গেছে, এরকম সমালোচনা করেন। আমি ওই রকমভাবে বলতে চাই না। তাদের মধ্যে যে একটা আদর্শিক মিল রয়েছে, সেই কারণেই যে এই জোট হয়েছে এবং এই জোটের মেয়াদ যে মানে এই বন্ধন যে খুব সহজে ভাঙবে না, এই সংসার যে খুব সহজে ভাঙবে না, এটা বলাই যায়। কিন্তু হঠাৎ করে শঙ্কা তৈরি হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটা কথাই, যে এই জোট ভেঙে যেতে পারে। শঙ্কাটা কিসে তৈরি হলো? শঙ্কাটা সাম্প্রতিক সময়ে জামাতের নারী ভিত্তিক, নারী বিষয়ে যে ইস্যুগুলো তৈরি হয়েছে, নারী বিষয়ে জামাতের যে মনোভাব, জামাতের যে বক্তব্য, নারী নেতৃত্ব নিয়ে জামাতের যে বক্তব্য, যে রাজনৈতিক অবস্থান, সেটা নিয়ে এনসিপির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এবং সেটা নিয়ে এনসিপির মধ্যে টানাপোড়েন শুরু হওয়ার প্রেক্ষিতে এনসিপি বিতর্কিত হচ্ছে যে জামাতের সঙ্গে তারা যদি জোট করে তাহলে তাদেরকে নিয়ে মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিল সেটা কোথায় যাবে। তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় গণমাধ্যম দ্য উইকের সঙ্গে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছেন, এই জোট ভেঙে যেতেও পারে। ব্যাপারটা কিন্তু বড় আশঙ্কার ব্যাপার যখন নির্বাচনের আর মাত্র 1 সপ্তাহ বাকি। চলুন উইকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কি বললেন সেটা একটু বিশ্লেষণ করে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম জামাতের সঙ্গে এনসিপির জোট ভেঙে যেতে পারে, এরকম একটা ভয়াবহ মন্তব্য দ্য উইকে করেছেন নাহিদ ইসলাম। দ্য উইককে উদ্ধৃত করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যেটা বলছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনাম আপনারা দেখলেই বুঝতে পারবেন, উইকের শিরোনামে যাওয়া লাগবে না। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে, নারী অধিকার নিয়ে আপোষ হলে জামাতের সঙ্গে জোট টিকবে না। নাহিদ ইসলাম অর্থাৎ নারী অধিকার ও সংখ্যালঘুদের বিষয়ে আপোষ করা হলে জাতীয় নির্বাচন উপলক্ষে জামাত ইসলামের সঙ্গে গড়ে তোলা জোট টিকবে না, এমন মন্তব্য সরাসরি তিনি করেছেন। এই সংখ্যালঘু, নারী বিষয়ক, নারী অধিকার বিষয়ক এই ব্যাপারগুলোতে আপোষ করা যাবে না। জামাত যদি আপোষ করে তাহলে এই জোট টিকবে না। দ্য উইকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন। সম্প্রতি ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। নাহিদ ইসলামকে প্রশ্ন করা হয়েছে, উইকের মানে সমালোচনা করা হয়েছে, জামাত চরম ডানপন্থী আদর্শের প্রতিনিধিত্ব করে, সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগের সমাধান আপনি কিভাবে করবেন, সেই জামাতের সঙ্গে জোট করে আপনি এর সমাধান কিভাবে করবেন। নাহিদ ইসলাম বলেছেন, জোটটি এখনও একটি সুনির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়নি। অর্থাৎ এই জোট নাকি সুনির্দিষ্ট পর্যায়েই পৌঁছায়নি। তিনি বলছেন, নির্বাচনী সহযোগিতা এবং নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছে। এখনও তাদের মধ্যে নাকি আলোচনাই চলছে। প্রয়োজনে এটি ইস্তেহারে প্রতিফলিত হবে। বর্তমানে আমাদের পৃথক ইস্তেহার রয়েছে, তাদেরও পৃথক ইস্তেহার রয়েছে, জামাতও আজকে পৃথক ইস্তেহার ঘোষণা করেছে। সেখানে একটা মিল আমরা দেখেছি, সেটা হচ্ছে দুই দলই তরুণদের সামরিক প্রশিক্ষণ দেবে। তার মানে হচ্ছে যে বাংলাদেশ জাতিকে একটা যুদ্ধবাদ জাতি হিসেবে তৈরি করার দুই দলেরই খায়েশ রয়েছে। এই খায়েশটা অবশ্য তৈরি হয়েছে জামাতের সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাথা থেকে, মস্তিষ্ক প্রসূত ব্যাপারটা জামাতও ওন করেছে। নাহিদ বলেছেন, জামাত আগের অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে সরে এসেছে এবং বলেছে তারা পুরনো মূল আদর্শের উপরে ভিত্তি করে সরকার গঠন করবে না। অর্থাৎ জামাত নিজেদেরকে পরিবর্তন করেছে, এটা নাহিদ বিশ্বাস করেন। তারা অন্তর্ভুক্তি এবং এমনকি একটি জাতীয় সরকার সম্পর্কেও কথা বলছে। তবে যদি আমাদের মূল অবস্থান, বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের বিষয়ে আপোষ করা হয় তাহলে জোটটি টিকবে না। অর্থাৎ নারী ব্যাপারে, সংখ্যালঘু ব্যাপারে জামাতের অবস্থান যদি এনসিপির বিপরীতে হয় তাহলে এই জোট টিকবে না। এনসিপির বিপরীতে না এনসিপির সোজাসুজি আছে সেটা আমরা বুঝবো কি করে? নারী বিষয়ে জামাতের যে অবস্থান, সেই অবস্থান তো আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে জামাতের আমির স্পষ্ট করে দিয়েছেন। সংখ্যালঘু সম্পর্কে অবস্থানও তাই। সংখ্যালঘুরা কেউ কখনো জামাতের সর্বোচ্চ পদে আসতে পারবে না, নারীরাও সর্বোচ্চ পদে আসতে পারবে না। এবং নারীদের প্রসঙ্গে ইসলামকে আনা হচ্ছে যে ইসলামে এরকম কোনো বিধান নেই। ইসলামের কথা যখন বলা হচ্ছে তখন সূরা নিসার 34 নম্বর আয়াতের কথা বলা হচ্ছে।
যেখানে কেউ ব্যাখ্যা করেন এখানে বলা হচ্ছে যে নারীদের উপরে পুরুষরা কর্তৃত্ব স্থাপন করবে, আবার কেউ বলছেন যে এই কর্তৃত্ব মূলত স্বামী স্ত্রীর ব্যাপারে প্রযোজ্য। এই তর্ক বিতর্ক যখন রয়েছে তখন একটা দুইটা হাদিসের প্রসঙ্গ আনা হচ্ছে যে এই একটা দুইটা হাদিসকে কেন্দ্র করে জামাত মনে করে যে নারী নেতৃত্ব হারাম, অথচ ইসলামে কোরআনে কোথাও নারী নেতৃত্ব হারামের কথা নেই। অনেকে যুক্তি দেন যে খাদিজা আলাইহিস সালাম তিনি প্রথম ইসলামের মানে নারী যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি ব্যবসায়ী, তার ব্যবসা দেখাশোনা করতেন আমাদের নবী। এই নারীর ক্ষমতায়নের সব থেকে বড় উৎকৃষ্ট উদাহরণ ইসলামে রয়েছে, এরকম নানা কথা বলে জামাতকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু জামাতের যুক্তি তো জামাতের কাছে। এনসিপি বলছে যে জামাত যদি এই ব্যাপারে আপোষ করে তাহলে তাদের সঙ্গে জোট থাকবে না। সেরকম লক্ষণ কি আমরা দেখেছি? জামাত আমিরের নারী সম্পর্কে যে বক্তব্যগুলো, মানে ওই এক্স হ্যান্ডেল হ্যাক করার প্রসঙ্গটা বাদ, আল জাজিরাতে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলোর সঙ্গে এনসিপি যদি একমত না হয় তাহলে জোট এখনো টিকে আছে কেন? তিনি বলছেন যে টিকে থাকবে না, তার তো অবস্থান পরিষ্কার করে দিয়েছেন, সব অবস্থানই পরিষ্কার, তাহলে টিকে আছে কেন? সেই কারণেই বলছিলাম যে এই জোট টিকবে না এই কথা নাহিদ ইসলাম যেটা বলছেন এটা একটা পলিটিক্যাল কৌশল। এই কৌশলটা শুধুমাত্র সমালোচনা এড়ানোর জন্য কৌশল। এই সমালোচনা এড়ায়ে মূলত মানে কিছু একটা লুকানো ছাপানোর ব্যাপার সামনে আনার একটা প্রক্রিয়া তার কথার মধ্য দিয়ে বের হয়ে আসে বলেই ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। তিনি বলেছেন জামাত জানিয়েছে তারা উদার নীতির মধ্যে থাকবে, যদি একটি জোট সরকার গঠিত হয় তবে তারা রাষ্ট্রকে ধর্মতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাবে না, দেশে একটি গণতান্ত্রিক সরকার হবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে তারা। জামাতের কথা বাদ দেন, জামাতের তো ম্যাক্সিমামই হচ্ছে ধর্মচর্চা করা লোকজন, তারা ঐতিহাসিকভাবেই পাঞ্জাবি পায়জামা পরে, দাড়ি টুপি রাখে, টুপি মাথায় দিয়ে সব সময় থাকে, তারা ইসলামের কথা বলে। তাদের ভোটের সময় নতুন করে লেবাসেরও দরকার নেই, ভোটের সময় নতুন কৌশলেরও দরকার নেই, তারা তাদের জায়গায় মোটামুটি ঠিকঠাকভাবেই আছে। কিন্তু আপনারা এনসিপি হঠাৎ করে এই যে ভোটের মৌসুমে ভোট আসাতে আপনি নাহিদ ইসলাম থেকে শুরু করে সব নেতারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এই যে একটা নতুন করে লেবাস ধরা, ধর্মীয় লেবাস ধরে বোঝানো যে আমি কত বড় মুসলমান, এটার মাধ্যমে কি সংখ্যালঘুদের কাছে একটা ব্যাড মেসেজ যায় না যে আপনারা শুধুমাত্র একটা ধর্মের মানুষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে চান? সেখানে আবার বলছেন যে জামাতের অবস্থান যদি নারী এবং সংখ্যালঘু বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির বাইরে যায় তাহলে জোট টিকবে না। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে রাজনৈতিক অভিনয়, আর রাজনৈতিক অভিনয় বেশি দিন টেকে না। খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তিনি যে 30টা আসনে নির্বাচন করছেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কতগুলো আসনে তিনি জিতবেন কিংবা জেতার সম্ভাবনা রয়েছে। তিনি বলছেন যে আমরা নতুন দল, আমাদের রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই, নির্বাচন করার অভিজ্ঞতা নেই, সুতরাং আমরা নিশ্চয়তা দিতে পারছি না যে কতগুলো আসনে জিতব। তবে আমাদের প্রত্যাশা আমরা এবং আমাদের জোট একটা ভালো রেজাল্ট করব। এবং সবথেকে মজার কথা, অনেক বড় সাক্ষাৎকার, সব কথা আলোচনা করে সময় নষ্ট করতে চায় না। মোদ্দা কথা হচ্ছে নাহিদের এই সাক্ষাৎকারে জোট ছাড়ার ইঙ্গিতের পাশাপাশি আমার যদিও মনে হয় যে জোট ছাড়ার এই কথাটা এটা শুধুমাত্র সমালোচনাকে পাশ কাটানোর জন্য, আদতে জোট ছাড়ার কোনো সম্ভাবনা থাকতেই পারে না। তবে একটা কথা তার ইয়েতে মনে হয়েছে যে তার কথাতে আত্মবিশ্বাসের অভাব মনে হয়েছে তাদের জোটের আগামী নির্বাচনে ফলাফল কেন্দ্রিক। তিনি বলেছেন যে তারা আশা করছেন যে ভালো ফলাফল করবেন, কিন্তু তিনি বলেননি যে তিনি আশা করছেন যে তারাই জিতবেন, জিতে রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং সরকার গঠন করবেন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট দিক এই সাক্ষাৎকারে, যেখানে তার কথাই আমার একবারও মনে হয়নি তার এই সাক্ষাৎকারে যে তিনি আত্মবিশ্বাসী যে এনসিপি হিসেবে ভালো করবে তার দল কিংবা জোট হিসেবে তার জোট ভালো করবে মানে হচ্ছে যে তারা জিতে সরকার গঠন করবে, এরকম কোনো কথার মানে জোর তার মধ্যে
আমি ব্যক্তিগতভাবে পাইনি। আর ওই জোট ছাড়ার কথা যেটা, জামাতের সঙ্গে আদর্শের মিল অমিলের যেটা কথা, সেটা রাজনৈতিক কৌশল, এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এর বাইরে কিছু নয়। কারণ জামাত এবং এনসিপির যদি আদর্শিক মিল নাই থাকতো, তাদের যদি নৈতিক অবস্থান যদি ভিন্ন হতো, তাহলে জামাত নারী বিষয়ক তাদের অবস্থান পরিষ্কার করার পরেও কিংবা ঐতিহাসিকভাবে তাদের অবস্থান জানার পরেও এই জোট হতো না, কিংবা এই জোট হওয়ার পরে যখন বিতর্ক তৈরি হলো নারী ইস্যুতে, তখন তাকে কৌশলে এই কথা বলতে হতো না। দর্শক, আপনার ভাবনা কি? আলাদা হলে কিংবা মিলে গেলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।